হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে দায়রা আদালতের বিচার এই টপিকটি নিয়ে। তো আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা 265 উপধারা এ থেকে শুরু করে ধারা 265 উপধারা এল পর্যন্ত আলোচনা করা হয়েছে দায়রা আদালতের বিচার এই সম্পর্কে। তো আজকের ক্লাসটি হলো পার্ট 4। যারা পার্ট 1 থেকে শুরু করে পার্ট 3 ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডগুলো দেখে নেবেন। তো চলুন আজকের মূল ধারার মূল আলোচনার দিকে এগিয়ে যাই। প্রথমে ধারা 265 উপধারা আই, এখানে বলা আছে আসামিকে আত্মপক্ষ সমর্থন করতে আহ্বান। অর্থাৎ এই ধারা 265 উপধারা আই এর ঠিক আগ মুহূর্তে যে ধারাটা আছে ধারা 265 উপধারা এইচ, সেই ধারা মোতাবেক অভিযুক্ত ব্যক্তি বা আসামি তিনি যদি খালাস না পেয়ে থাকে তাহলে যেটা হবে যে আদালত আসামিকে আত্মপক্ষ সমর্থন করার জন্য আহ্বান করবে এবং আসামি পক্ষের যদি কোনো সাক্ষী থাকে তবে সেই সাক্ষীর সাক্ষ্য প্রদানের জন্য আদালত আহ্বান করবেন। এই হলো ধারা 265 উপধারা আই। এবার চলে যাচ্ছি পরবর্তী ধারা 265 উপধারা জে। এখানে বলা আছে যুক্তিতর্ক। যুক্তিতর্ক হলো এই স্টেপে এসে মনে করুন যিনি আসামি বা অভিযুক্ত ব্যক্তি মিস্টার এক্স, সে আত্মপক্ষ সমর্থন করছে, তার সাক্ষী আছে, তিনি তার সাক্ষীকে আদালতে হাজির করতে পারবেন। তো আসামি পক্ষের সমর্থনে, তার আত্মপক্ষ সমর্থনে তার যে সাক্ষী আছে তারা আদালতে জবানবন্দি দেওয়ার পর সেই জবানবন্দি আদালত গৃহীত করবার পর, আদালত গৃহীত করবে তার মানে হচ্ছে আদালত গ্রহণ করার পর যেটা হবে যে পাবলিক প্রসিকিউটর তিনি তার বক্তব্য পেশ করবেন। এখন পাবলিক প্রসিকিউটর তিনি তার বক্তব্য পেশ করার পর আসামি পক্ষের যিনি আইনজীবী আছেন তিনি প্রশ্নের উত্তর প্রদান করবেন। অর্থাৎ পাবলিক প্রসিকিউটর তিনি যে তার বক্তব্যটা পেশ করে গেছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসামি পক্ষের যে আইনজীবী আছেন তিনি উত্তর প্রদান করবেন। আচ্ছা, তো এখন এখানে একটা শর্ত আছে, আর শর্তটা হলো যে যিনি আসামি পক্ষের আইনজীবী তিনি যদি আইনগত কোনো প্রশ্ন উপস্থাপন করেন সেই ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর তিনি আদালতের অনুমতি নিয়ে তারপর তার বক্তব্য পেশ করবেন। তো এই হলো ধারা 265 উপধারা যে যুক্তিতর্ক। আচ্ছা, তো এবারে চলে যাচ্ছি পরবর্তী ধারা 265